শ্বশুরবাড়িতে গিয়ে সবার আগে লাবণ্যকে যে মানুষটা ফোগলা দাঁতে মিষ্টি হেসে আপন করে নিয়েছিল তিনি লাবণ্যর শাশুড়ির খুড়শাশুড়ি মণিমা। যখন লাবণ্য শ্বশুরবাড়িতে পা দিল একঘর লোকের সামনে, লাবণ্যর শাশুড়ি তার গলার হারটা হাতের তালুতে ওজন করে পরখ করে দেখে মুখ বেঁকিয়ে বলেছিল, এত পাতলা? লাবণ্য লজ্জায় মাটির সাথে যেন মিশে গিয়েছিল তখন। লাবণ্য বাপের বাড়ি নিম্ন মধ্যবিত্ত, রূপ দেখেই বৌমা করেছেন এনারা। লাবণ্যর বর অফিস ফেরত কলেজের রাস্তা দিয়ে আসবার সময় কলেজের সামনে দুই একবার লাবণ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে খোঁজ খবর নিয়েই এই বিয়ে। ঘর বয়ে বড়লোকের একমাত্র সুপ্রতিষ্ঠিত ছেলে এসেছে মেয়ের পাণিপ্রার্থী হয়ে। লাবণ্যর বাবাও আর বিশেষ দেরি করেননি। এই মুহূর্তে বাবার ওপরে খুব অভিমান হচ্ছিল লাবণ্যর। কেন এত বড়লোকের বাড়িতে বিয়ে দিতে গেল বাবা? ঠিক সেই সময় মণিমা কাছে এসে লাবণ্যর গালটা টিপে মিষ্টি হেসে বলে উঠেছিল, বড়লোক বাড়ির বউ হয়েছে, এবারে নিশ্চয়ই তোর ছেলে ওকে মোটা ভারী গয়না দিয়ে ভরিয়ে দেবে, অত ভাবিস কেন? শাশুড়ির মুখ থমথমে হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ। কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিল। লাবণ্যর তখনও মণিমার সাথে আলাপ হয়নি, কিন্তু সে গম্ভীর আবহাওয়া দেখে বুঝেছিল মণিমার ওপরে কেউ বিশেষ কথা বলতে সাহস পায় না। এমনকি তার গম্ভীর শাশুড়ি পর্যন্ত চুপ করে গেল। লাবণ্যর খুব ভালো লেগেছিল শ্বশুরবাড়ির অত আত্মীয় স্বজনের মধ্যে এই হাসি খুশি অথচ শ্রদ্ধা করার মতো মানুষটাকে। মণিমা প্রায় 75-এর কাছাকাছি বয়স হবে, রিজু, খুব লম্বা, শরীরটা আর উজ্জ্বল চোখ দেখলেই বোঝা যায় এই বয়সেও আত্মবিশ্বাসে ভরপুর মানুষটি। আর বোঝা যায় ভীষণ রকমের সুন্দরী ছিলেন এককালে। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এসে এত দায়িত্বের মধ্যে লাবণ্য যখন হাঁপিয়ে উঠত, তখন সবাই ঘুমিয়ে পড়লে প্রায় দুপুরে একা এই একলা থাকা মানুষটার কাছে চলে আসতো মনের গল্প করবে বলে। সেই সঙ্গে উপরই পাওনা ছিল নানা রকমের আচার আর তিলের নাড়ু, গুড়ের নারকেল নাড়ু। লাবণ্য যখন খেতে খেতে জিভে টকাস টকাস করে আওয়াজ করত, তখন তৃপ্তিতে মণিমার মুখে হাসি ভরে যেত। তখন কে দেখে বলবে এই মানুষটাকে পিছনে সবাই দেমাকি বলে মুখ বেঁকায়। সাধারণত ওনার দেমাকের জন্যই নাকি বিশেষ কেউ আসে না এই বাড়ি। লাবণ্যর হাসি পায়, কই তার তো কখনো তেমন মনে হয়নি যে মণিমা দেমাকি। ভীষণ আপন মনে হয় মণিমাকে। মণিমার কাছে সে জেনেছিল আসলে ওনার কর্তার নাম মণিময়। সেটা থেকেই উনি সবার কাছে উত্তরাধিকার সূত্রে মণিমা। ওনার এক ছেলে বিদেশে সেটেল করেছে, বিদেশি বউ নিয়ে সেখানেই থাকে। বাবা মারা যাবার পরে ছেলে মণিমাকে নিয়ে যেতে এসেছিল বিদেশে, কিন্তু তিনি যেতে চাননি। বাবা অসুস্থ হওয়ার পরে ছেলের আসার সময় হয়নি। হ্যাঁ, মারা যাবার পরে এসেছিল অবশ্য। হয়তো সেই কারণে একটু অভিমানীও মনে মনে। ছেলে অবশ্য এখানে মাকে জ্ঞাতিদের কাছে রেখে গেলেও 3 জন বিশ্বস্ত কাজের লোক রেখে গেছেন। অনেক দিন পরেই মণিমার নাতি নাতবউও নাকি গত বছর ওই দেশ থেকে নিতে এসেছিল, কিন্তু উনি আর যেতে চাননি স্বামীর ভিটা ছেড়ে। আজ সকালে বরের সঙ্গে একটু মনোমালিন্য হলো লাবণ্যর। লাবণ্য বলেছিল আজ অফিস যেতে হবে না, সাইবার ক্যাফে গিয়ে আমার 3rd ইয়ারের অ্যাডমিশনটা করেই নিই চলো। কিন্তু বাবুর আজও সময় নেই, এই সপ্তাহটা লাস্ট অ্যাডমিশনের, এরপর হলে বিশাল ঝক্কি হবে। লাবণ্য রাগারাগি করছিল, হয়তো তার বর রাগ ভাঙাতে যেত, কিন্তু শাশুড়িমা মধ্যিখানে এসে বলল, তোমার ভর্তি হবার থেকে ওর আজ মিটিংটা অনেক বেশি দরকারি, বুঝেছো? আর তাছাড়া আর পড়াশোনা করে কি হবে? এ বাড়ির বউ হয়ে তো চাকরি তো আর করছো না তুমি। লাবণ্যর বর মায়ের বাধ্য ছেলে, মায়ের মুখের ওপরে কথা বলে না। যথারীতি সে মুখ কাঁচুমাচু করে অফিস চলে যায়। লাবণ্যর মনটা খুব খারাপ হয়ে যায়। এরা এমন ভাব করে যেন আর পরে কি হবে, এবার সংসার সামলাও, অথচ এমন তো কথা ছিল না। আজ 3 দিন ধরে বলে যাচ্ছে ভর্তি করানোর জন্য, কিন্তু লাবণ্যর বরের সময় হচ্ছে না, তার নাকি ছুটি নাই। মনটা
খুব খারাপ লাগছিল তার। এই বাড়িতে এসে যেন তার দম বন্ধ হয়ে আসে। তার মাঝে মাঝে এত বিধিনিষেধ, ইচ্ছে হয় একাই চলে যায় সে কোনো সাইবার ক্যাফে। কিন্তু সদ্য বিয়ে হয়েছে তার, মাস চারেক হলো, একা বের হয়নি সে একবারও, তাই সাহসে কুলায় না। দুপুরে খাবার পরে সে মণিমার কাছে এলো। মণিমা লাবণ্যর মন খারাপ দেখে বলল, আয় বস, আজও নিয়ে যায়নি তাহলে, বলে লাবণ্যর প্রিয় চালতার আচার এগিয়ে দিল। লাবণ্য মুখ ভার করে চালতার আচার খেলো কিছুক্ষণ, তারপর নিজের মনটাকে হালকা করার জন্য চালতা গালের মধ্যে ঢুকিয়ে ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা মণিমা, তোমার বরের কথা তোমার মনে পড়ে এখনও? মণিমার মুখ সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে গেল। এই বয়সে এসেও হেসে বলল, পড়বে না আবার, সে কি ভুলে যাবার মানুষ? লাবণ্য এবারে মণিমার আরও কাজ ঘেঁষে বসে বলল, বলো না তোমাদের একটু গল্প, একটু শুনি। মণিমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। বলল, খুব ছোটোবেলায় বিয়ে হয়েছিল আমার, তখন বছর 11 বয়স হবে। বর যে একটা খুব তোয়াজের জিনিস সেটা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিল বাপের বাড়ির লোকজন। বাপের বাড়ি থাকতেই শুনেছিলাম শ্বশুর শাশুড়ি নামক মানুষগুলো নাকি খুব রাগী হয়, তাই বিয়ের নাম শুনেই বিয়ের আগে থেকে কান্না শুরু করেছিলাম। সেই কান্না আমার এসে থামে ফুলশয্যার রাতে। লাবণ্য অমনি নড়ে চড়ে বসলো রসালো গল্প শুনবে ভেবে। মণিমার দিকে তাকিয়ে হেসে চোখ গোল্লা করে বলল, ও মা মণিমা, ওইটুকু বয়সে তো তুমি হেব্বি এঁচড়ে পাকা ছিলে। মণিমা মুখ ঝামটা দিয়ে বলল, আহ মুখ পুরি, পুরোটা তো শোন। বলো বলো। বিয়ের সময় দেখেছি আমার বড়লোকটা বেশ সুন্দর দেখতে, যদিও আমার থেকে 15-16 বছরের বড় ছিল। তা হোক গিয়ে, আমি তো খুব ভয়ে ভয়ে শ্বশুরবাড়ি এলাম। শাশুড়ি ছিলেন খুবই গম্ভীর প্রকৃতির, আমার সাথে গম্ভীরভাবে কথা বলে যাচ্ছে সব সময়। এটা করো না, ওটা করো না, ওখানে যেও না, ওখানে দাঁড়িও না। একে নতুন জায়গা, সব অচেনা মানুষজন, তার উপরে এমন শাসন, ভয় আমার বুক কাঁপছে তখন। ও, ওই জন্য বুঝি আমি এই বাড়ির বউ হয়ে আসতে আমাকে সবার প্রথমে আপন করে নিয়েছিলে? বুঝতে পেরেছিলে বুঝি আমারও বুক কাঁপছিল? মণিমা হেসে বলল, হ্যাঁ রে মা, তোকে দেখে আমার নিজের কথা মনে পড়ে গিয়েছিল যে আমিও যে গরিব ঘরের মেয়ে ছিলাম, রূপের জোরে এ বাড়ির বউ হয়েছি। মণিমার গলা জড়িয়ে ধরে লাবণ্য বলল, আচ্ছা, এতদিনে বুঝলাম এই জন্য আমাদের এত মিল। তারপর বলো, তোমার ফুলশয্যায় কী এমন হলো শুনি? মণিমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। বলল, বৌভাত হয়ে যাবার পরে বাপের বাড়ির সবাই যখন চলে যাচ্ছিল, আমি তো ভেউ ভেউ করে কেঁদে ফেললাম। শ্বশুরবাড়ির সবাই অবাক হয়ে গেল। শাশুড়ি তো বলেই দিল, এ কি ছিচকাদুনি বৌমারে বাবা, বিয়ে কি আর কারোর হয় না? একেই ধিঙ্গি মেয়ে, তার ওপরেই এই শুভ দিনে অমঙ্গলে কান্না। এই মেয়ে চুপ করো। ব্যাস, ধমকি শুনে আমার কান্না কোনো মতে চেপে হিচকি উঠতে লাগলো ঘন ঘন। সেই অবস্থায় ফুলশয্যার ঘরে গেলুম। উনি এলেন, এসেই আমার হিচকি দেখে হেসে ফেললেন। তারপর আমার থুতনিটা ধরে মুখটা তুলে আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আমার নাম দিলেন হিচকি সুন্দরী। ওই হয়ে হিচকি সুন্দরী, এ রহস্য তো জানা ছিল না, বলে লাবণ্য হেসে উঠল। মণিমা গলা নামিয়ে বলল, এই কাউকে বলিস না যেন, আর কেউই জানে না, তোকে প্রথম বললাম। তারপর এটা সেটা কথা বলতে বলতে আমি পড়াশোনা জানি কি না জিজ্ঞাসা করলো। আমি তো প্রথমে থতমত খেলুম। বাপের বাড়ি থেকে এই রাতের জন্য যে ট্রেনিং নিয়ে এসেছিলাম, তার অর্ধেক বুঝতে না পারলেও এই প্রশ্নটার উত্তর দেব তা তো কেউ শিখিয়ে দেয়নি। তা ভেবলুর মতো গোল গোল চোখে তাকিয়ে থাকলাম। আমার দাদা আর ভাই পড়াশোনা করে, কিন্তু আমি মাঝে মাঝে কেউ না থাকলে ওদের বইগুলো নিয়ে ঘুরঘুর করতাম। বইয়ের অক্ষর কিছু বুঝতাম না, তাই ছবিগুলোতে হাত বুলাতাম। তখন কি জানতাম এই কঠিন প্রশ্নের সামনাসামনি হতে হবে আমায় এই রাতে? তা আমার মুখ দেখে তখন উনি গম্ভীর স্বরে শুধু বলেছিলেন,
এই গম্ভীর উত্তর শুনে বুঝলাম উনি রেগে গেছেন বুঝি। আমি তখন ভাবলাম, মনে হয় স্বামীর কাছে পরীক্ষায় পাস করতে পারলাম না। স্বামীর কাছে পরীক্ষায় পাস করতে না পারলে শুনেছি কপালে গভীর দুঃখ থাকে মেয়েদের। আমি অসহায় একটা ছোট মানুষ, আবার কাঁদতে যাব। অমনি উনি হেসে বললেন, চলো হিচকি সুন্দরী, আজ পূর্ণিমা, ছাদে যাই চলো দুজনে। সঙ্গে সঙ্গে কান্না আমার উবে গেল। আমার বাপের বাড়িতে ছাদ ছিল না। উনি হঠাৎ আমায় 2 হাতে পাঁজাকলা করে ছাদে নিয়ে গেলেন। আমি তো লজ্জায় সেই মুহূর্তে মনে হয়েছিল এই বাড়িতে একমাত্র এই মানুষটা আমার সব থেকে আপন। যদিও ওনার গল্প শুনতে শুনতে ওনার কোলের উপরে মাথা দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। মণিমার চোখে জল দেখে আমি ওনার কাঁধে মাথা রাখলাম। বললাম, ইস, এই রোমান্টিক রাতে কেউ ঘুমায়? মণিমা আমার মাথায় অন্যমনস্কভাবে হাত বুলিয়ে আবার বলল, তখন কি আর অত বুঝতাম? তবে পরে বুঝলাম, মানুষটা বাইরে সবার সামনে চুপচাপ, কিন্তু ভেতরে একদম প্রাণ খোলা। পড়াশোনায়ও ভীষণ ভালো। বুঝেছিলাম আমি ওনার সব কিছুর দোসর হলেও পড়াশোনার দিক থেকে অযোগ্য ছিলাম। খারাপ লাগতো যখন একটু একটু শিখলাম। এরপর একদিন একটা বই নিয়ে এলেন, বিদ্যাসাগর মশাইয়ের লেখা বর্ণপরিচয়। এই বই আমি আমাদের বাড়িতে দেখেছি, ভাই পড়তো। এরপর থেকে উনি নিজেই আমাকে পড়াতে শুরু করলেন, রোজ বাড়ি ফিরে এসে রাতের বেলা। দিনে তো তখন দেখা করার বালাই ছিল না। ক্রমে উনি আবিষ্কার করলেন মাথা আমার বেশ পরিষ্কার। খুব উৎসাহ পেলেন। একে একে সব শিখে ফেললাম আমি। উনি ধীরে ধীরে পত্রিকা, গল্প বই এনে দিতেন আর আমি পড়তাম। গল্প বই কী যে ভীষণ ভালো লাগতো। সংসারের কাজ সেরে তাড়াতাড়ি চেষ্টা করতাম নিজের ঘরে ঢুকে আঙুল দিয়ে গল্পের বইয়ের ওপর ঝাঁপিয়ে পড়তে। যেগুলো বুঝতে পারতাম না কলম দিয়ে দাগ দিয়ে রাখতাম, রাতে উনি বুঝিয়ে দিতেন। সব থেকে ভালো লাগতো যখন উনি রাতে শুয়ে শুয়ে আমাকে গল্পগুলো পড়ে শোনাতেন। আমি একদম কোলের কাছটাতে ঘেঁষে শুয়ে শুয়ে শুনতাম মোহিত হয়ে। ও মা, কী ভীষণ রোমান্টিক মোমেন্ট গো, বলে মিষ্টি হাসি দিল লাবণ্য। মণিমা হেসে বলল, এরই মধ্যে ছেলে এলো আমার কোলে। তবুও সংসার সামলে, ছেলে সামলে বই পড়ার নেশা কমাতে পারলাম না। হ্যাঁ, তবে একদিন আমার ননদ দেখতে পেয়ে সারা বাড়ি করলো, বউ মানুষের আবার লেখাপড়ার শখ, ওই জন্য নাকি কাজে মন নেই। সব বাড়ির মেয়েরা যখন আড্ডা দেয় তখন আমি ঘরে আঙুল দিই। সব শুনে শাশুড়ির হুকুম হলো দুপুরের পরে শাশুড়ির ঘরে সব মেয়ে বউদের বসে তার পদসেবা করতে হবে। ওই সব বই পড়াটা বাদ। আর ছেলের কাছে কোনো লাগানো পড়ানোও করা যাবে না। খুব রাগ হচ্ছিল আমার। উনি তো রোজ পড়াও দিয়ে যেতেন। কয়দিন পড়া দিতে পারছি না দেখে উনি আমায় চেপে ধরলেন। জিজ্ঞাসা করলেন কারণ কি। আমিও তো চাইছিলাম উনি আমাকে চেপে ধরুন, আমি যাতে কাঁদতে কাঁদতে সব বলে দিই। ব্রহ্মাস্ত্র মেয়েদের। লাবণ্য মুচকি হেসে বলল, হ্যাঁ তা বটে, কাজও হলো। তৎক্ষণাৎ উনি মায়ের ঘরে গিয়ে বলে এলেন, দুপুরে 1 ঘন্টা আমায় ছুটি দিতেই হবে। আমার তো বুক কাঁপছে। সত্যি ভাবিনি অমন রাশভারী মায়ের কাছে গিয়ে কথা বলতে পারবেন। শ্বশুরমশাইও অবাক শুনে, কিন্তু আমার শাশুড়ি জানতো ছেলের জেদ। অবশেষে বিরক্ত হলেও মেনে নিলেন। দ্বিগুণভাবে কথা শোনানো বেড়ে গেল। বাকি জায়গাও ঠাড়ে ঠোরে বিদ্যেধরী বলে ডাকতে লাগলো। ওনার উপস্থিতিতে কিছু বলতে পারতো না বলেই বেশি কাজ দিয়ে সারাদিন ধরে তার শোধ তুলত। গরিব ঘরের মেয়ে বলে কথাও শোনাতো। আমি চুপচাপ শুনে যেতাম, কোনো পাত্তাই দিতাম না। অন্যদের মতো কোমর বেঁধে ঝগড়া করতাম না, তাতে ওরা আরও রেগে যেত। শুধু কাজ শেষে সবার সামনে গিয়ে দরজায় আঙুল দিয়ে ঘরে ঢুকে যেতাম। সেই থেকে আমার নাম হয়ে গেল দেমাকি। আমার এমন নামে কোনো আপত্তি ছিল না। মনে হতো প্রত্যেক মেয়ের এমন একটু দেমাক থাকা ভালো। এরই মধ্যে টুকটাক ইংরেজিও পড়তে শিখেছি। খুব গর্ব হতো মনে মনে। এই ভেবেছি ওনার পাশে দাঁড়ানোর ক্ষমতা হয়তো নেই, কিন্তু একটু যোগ্যিত হয়ে উঠেছি। ছোট ছোট ইংরেজিগুলো পড়তে পারতাম। একদিনের ফলাফলও পেলাম হাতে নাতে। একদিন দুপুরে ছেলেরা কেউ বাড়িতে নেই।
যে যার অফিসে। শ্বশুরমশাইও নেই, জরুরি কাজে বেরিয়েছেন। পোস্টম্যান এসে একটা টেলিগ্রাম দিল, শাশুড়ির বাপের বাড়ি থেকে এসেছে। তখনকার দিনে টেলিগ্রাম মানেই ভয়ের বিষয়, হলো তাই। আমি তাড়াতাড়ি খুলে দেখলাম ইংরেজিতে 4টে শব্দ লেখা মাত্র, যার মানে শাশুড়ির বাবা খুবই অসুস্থ, যেতে বলেছেন খুব তাড়াতাড়ি। শাশুড়ি প্রথমে ঘাড় বেঁকিয়ে রইলেন, বিশ্বাস করতে পারলেন না আমার কথা। তখন আমি বাধ্য হয়ে ধমক দিয়ে ওনাকে তৈরি হতে বললাম। তখন উনি বোধহয় বুঝলেন, তারপরেই কাঁদতে শুরু করলেন। তৎক্ষণাৎ বাড়ির চাকর ডেকে ব্যবস্থা করে পাঠিয়ে দেওয়া হলো শাশুড়িকে। তা উনি পৌঁছানোর মিনিট পরেরও পরে ওনার বাবা মারা গিয়েছিলেন, তবুও শেষ দেখাটা দেখতে পেয়েছিলেন বাবাকে। এরপরে বাপের বাড়ি থেকে ফিরে আমার প্রতি ওনার ব্যবহার যেন বদলে গেল। একদিন দুপুরে আমার ঘরে এসে তাকের উপর থেকে আমার পরম শ্রদ্ধেয় বিদ্যাসাগর মশাইয়ের বর্ণপরিচয় বইটা হাতে নিয়ে কপালে ঠেকিয়ে বললেন, এবার থেকে দুপুরে করে বাড়ির মেয়ে বউগুলোর পড়ানোর ভার তোমায় দিলাম বৌমা। বুঝেছি আমরা মেয়েরা চোখ থাকতেও অন্ধ। লাবণ্য ভীষণ আনন্দে বলে উঠল, ও মা, মণিমা, অমন গম্ভীর শাশুড়ির মন জয় করে নিলে তুমি? মণিমা ফোগলা দাঁতে হেসে বলল, হ্যাঁ রে। তারপর থেকে ঘরেই শুরু হলো বর্ণ পরিচয়ের হাত ধরে আমার নিজের জগতে দিদিমণিগিরি। মণিমাকে জড়িয়ে ধরে লাবণ্য বলল, দারুণ ব্যাপার, সেই যুগের দিদিমণি তুমি। মণিমা গালটা টিপে দিয়ে বলল, জানিস তো, তোর বরকে দেখতেও এক্কেবারে আমার কর্তার মতোই, ধরন ধারণ, হাঁটা চলা। ও মা, তোমার তলে তলে এই, খবরদার আমার বরের দিকে হাত বাড়াবে না কিন্তু। ফোগলা দাঁতে হেসে উঠে বুড়ি বলল, আমি বাড়ালাম কই, তুই তো উড়ে এসে জুড়ে বসলি। তারপর মোক্ষম কথাটি বলল, তবে কি জানিস, দেখতে এক হলে কি হবে, তোর বর তো এ যুগের ছেলে হয়েও তোকে মায়ের বিরুদ্ধে গিয়ে পড়াতেই পারছে না, মায়ের ভয়ে জুজু, এটাই পার্থক্য। সেই যুগে আমার বরের মতো কি সাহস করে বাড়ি শুদ্ধ সবার বিরুদ্ধে গিয়ে আমাকে লেখাপড়া শেখাবার হিম্মত আছে তার? লাবণ্য এবারে চুপ করে গেল, ভীষণ মন খারাপ করে বলল, ওদের মনে হয় আর ইচ্ছে নেই আমাকে কলেজে পড়ানোর। মণিমা লাবণ্যর কানের কাছে মুখ এনে বলল, খুব বেশি দেরি হয়নি, সবে 2:30, চল এক্ষুনি রেডি হয়ে আয়, দুইজনে বেরিয়ে পড়ি, আজই ভর্তি হয়ে যা 3rd ইয়ারে। মণিমার সাহস দেখে অবাক হয়ে গেল লাবণ্য, চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। তুমি নিয়ে যেতে পারবে? তুমি নিয়ে গেলে অবশ্য কেউ কিছু বলতে সাহসই পাবে না। যা দেমাকি তুমি, ঘ্যাম দেখিয়ে কি মোক্ষম উত্তর দিয়ে দেবে, তখন সবাই আবার ভড়কে যাবে বলে হি হি করে হেসে উঠল লাবণ্য। ও মা, না পারার কী আছে, তুই আয় না রেডি হয়ে, আমি গাড়ির ড্রাইভারকে ফোন করে দিচ্ছি, ভর্তি হয়ে যা আজ। তারপর সেদিন গল্প করছিলিস না যে তোর জন্মদিন পরশু, বর হীরের আংটি দেবে বলেছে। আমি বলি কি, বরের কাছে গয়না না চেয়ে পড়াশোনা করার অনুমতিটা চেয়ে নে। তারপর আস্তে আস্তে চিমটি কেটে ফিসফিসিয়ে বললেন, কিভাবে চাইতে হবে বুঝিয়ে বলতে হবে না কি আর? লাবণ্য দুই দিকে মাথা নেড়ে মুচকি হেসে মণিমাকে জড়িয়ে ধরল। সেদিন জন্মদিনের রাতে মণিমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে বরের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে একটুও বেগ পেতে হয়নি লাবণ্যর। মণিমার জন্যই সে আজ প্রফেসর। বেঁচে থাকতে লাবণ্যকে সারাটা সময় মনের জোর দিয়ে গিয়েছিলেন তিনি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল লাবণ্যর। সদ্য রজনীগন্ধার মালা পরানো মণিমার হাসি মুখের ফটোটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আজ 1 বছর হয়ে গেল, মণিমা আর নেই। সেদিন কলেজ থেকে ফেরার পথে খবর পেয়ে দৌড়ে গিয়েছিল নার্সিংহোমে। দুপুরের দিকে স্ট্রোক করেছিল মণিমার। নিজের ছেলে নাতিকে শেষ দেখাও দেখে যেতে পারেনি। শুধু চলে যাওয়ার আগে লাবণ্যর দিকে তাকিয়ে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়েছিল তার। লাবণ্য অনেক কষ্টে নিজেকে সামলেছিল সেই মুহূর্তে। অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি, বাঁচানো যায়নি তাকে।
চলে গিয়েছিল দেমাকি মানুষটা। মণিমার ফটোর দিকে তাকিয়ে আজ লাবণ্য খুব ভালোবেসে গর্বের সঙ্গে নিজের মনে বলে ওঠে, জানো মণিমা, আত্মীয় স্বজনরা সবাই এখন আমাকে আড়ালে তোমার মতো দেমাকি বলে ডাকে।